চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা দশম বিসিএস এর অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশম বিসিএস থেকে আমরা 46তম বিসিএস এর অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে করে যাব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার পেজে নতুন এবং চ্যানেলে নতুন, তো চ্যানেল এবং পেজটাকে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এখানে আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে, নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা বলতে কী বুঝি? মৌলিক সংখ্যা বলতে আমরা সেই সংখ্যা বুঝি যেটাকে তার নিচ এবং 1 দিয়ে ভাগ করা যায়। আমরা 3 একটা মৌলিক সংখ্যা, তাকে আমরা 3কে 3 দিয়ে ভাগ করতে পারি। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, অথবা 3কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। যেমন 5 একটা মৌলিক সংখ্যা, আমরা 5কে 5 দিয়ে ভাগ করতে পারি অথবা 1 দিয়ে ভাগ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, 7 একটা মৌলিক সংখ্যা, একে আমরা 7 দিয়ে 7কে ভাগ করতে পারি এবং আমরা 7কে আবার 1 দিয়েও ভাগ করতে পারি। কাজে আমরা মৌলিক সংখ্যা কী সেটা জানলাম। এখানে লক্ষণের বিষয় হলো, এখানে 4টি সংখ্যা বলা আছে। 4টি সংখ্যার ভিতরে যেমন 91, 143, 47 এবং 87, এই 4টি সংখ্যার ভিতরে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যা নির্ণয় করার আমরা যে ফর্মুলাটা জানলাম, যেটা নিজেকে শুধু ভাগ করা যায় এবং নিজেকে নিজ দিয়ে ভাগ করা যায় এবং 1 দিয়ে ভাগ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের হাতে সময় কম থাকে, তাহলে আমরা ছোটো সংখ্যাগুলোর দিকে নজর দেব। যেমন আমরা যদি 91কে যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে 91কে চিন্তা করলে আমাদের যেটা হবে, একে কিন্তু আমরা ভাগ দিতে পারি। কী দিয়ে ভাগ দিতে পারি? 3 দিয়ে। এটাকে কিন্তু আমরা 7 দিয়ে ভাগ দিতে পারি। 7 দিয়ে ভাগ দিলে আমাদের কয়বার যাবে? আমাদের 13 বার যাবে। আবার আমরা কিন্তু কী করতে পারি? এই 47কে কিন্তু আমরা কোনো কিছুতে ভাগ দিতে পারি না, কেননা 47 কোনো কিছু ভাগ যায় না। কাজেই 47 শুধু খালি 47 দিয়ে ভাগ যাবে এবং 47 এবং 1 দিয়ে ভাগ যাবে। এই দুটি সংখ্যা ছাড়া আর কোনোটা দিয়ে 47 ভাগ যাবে না। যেহেতু আমাদের সংজ্ঞায় বলছে যে তার নিচকে শুধু ভাগ করা যাবে এবং 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 47টা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। বাকি সব সংখ্যাগুলোকে আমাদের এখানে দেখানো হয়েছে যে পর্যায়ক্রমে আমরা ভাগ দিতে পারি। কাজে বাকি সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আমরা পরের একটা অঙ্ক করি। আমরা প্রতিটা অঙ্কই শর্টকাট মেথডে করার চেষ্টা করব। এখানে বলছে, কোনো একটা জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। ওই জিনিসের নির্মাতা খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা যখন আমরা করব তখন কিছু টেকনিক অবলম্বন করব। যেহেতু আমরা শর্টকাট মেথডে অঙ্কটা করব, যখন এরকম দুটি বিক্রয় মূল্য, দুটি লাভ, একটা লাভ অথবা একটা ক্ষতি, কিংবা একটা ক্ষতি একটা লাভ এরকম দেওয়া থাকবে, যদি দুইটা বিক্রয় মূল্য এরকম পর্যায়ক্রমে দেওয়া থাকে এবং একটা বিক্রয় মূল্য যদি আমাদের এখানে আলাদাভাবে দেওয়া থাকে, তাহলে এই অঙ্কটা যখন আমরা করব তখন আমরা কিন্তু সোজা একটা টেকনিক অবলম্বন করব। অর্থাৎ এখানে আমাদের কি বলছে, কত পার্সেন্ট লাভে বলছে? 120% লাভে, মানে 120 গুণ আমাদের পরে আবার কত বলছে, খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করে? 20% লাভ করে, তার মানে হলো 120% লাভ করে। বাই হলো এই 120%-এর ক্রয় মূল্য 100 টাকা ছিল, তাহলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। অনুরূপভাবে আমাদের এখানে ক্রয় মূল্য আমাদের কত ছিল? আমাদের এখানে 100 টাকা ছিল, তো বিক্রয় মূল্য কত? 120 টাকা। তার মানে আমাদের এখানে লিখতে পারি। এরপরে আমাদের যে অংশটা করব সেটা হলো, যেটা খুচরা মূল্য ছিল সেটাকে যদি আমরা গুণ দিব, আমরা এখানে যেটা দিলাম গুণ দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই যে শূন্য এটি কাটা গেল, এখান থেকে দুইটা শূন্য, এই শূন্যটা কাটা গেল। 12 এবং 12 গুণ করলে কত হয়? 144 হয়। আমাদের উত্তর কিন্তু 144, অর্থাৎ উত্তর হলো গ। এখানে অনেক বড় করে করা আছে, এত সময় আমাদের হাতে নেই, কাজে আমরা অঙ্কটা আমরা কী করব? ছোটো আকারে করব। চলুন দেখি, আমাদের পরে একটা অঙ্ক বলছে। এখানে বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে তার ক্ষেত্রফল কত? এটা জাস্ট খালি আমাদের সমবাহু ত্রিভুজের আমাদের ফর্মুলা বের করতে বলছে। অর্থাৎ সমবাহু, এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় যার প্রতিটা বাহু সমান, তার কাজে এই সমবাহু ত্রিভুজের আমরা যদি কার ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের একটা ফর্মুলা, জাস্ট আমরা এই ফর্মুলাটা জানবো। ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা এখান থেকে কি জানবো? এখান থেকে ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানি, আমাদের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফলের টোটাল ফর্মুলাটার এই যে 3/1 কীভাবে আসলো, এটা আমাদের কিন্তু বড় একটা বিষয়। কাজে আমরা ততটুকু আপাতত জানবো না, আমরা জাস্ট খালি এতটুকু জানবো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 স্কোয়ার। স্কোয়ারটা হচ্ছে যে তার বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ তার প্রতিটা বাহু সমান, এই কারণে হলো এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলছে?
1 হইতে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 1 থেকে 49 পর্যন্ত বলছে, 1 থেকে 99 পর্যন্ত অনেক সময় বলবে। তো এরকম অঙ্ক যখন আসবে তখন আমরা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করে নেব। ফর্মুলাটা কি? আমাদের এখানে 1 হলে তার আমাদের প্রথম সংখ্যা, এবং এনটা এই 49টা হলো আমাদের কি সংখ্যা? এন সংখ্যা। অর্থাৎ এইরকম যদি হয় n ইন্টু n প্লাস ওয়ান, 1 বাই কত? 2। এটি হলো ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা কি করব? ফলো করব। n এর মান হচ্ছে আমাদের এখানে কত? 99। এবং আমাদের n এর মানটা যদি আমরা পর্যায়ক্রমে বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু ফর্মুলাটার অঙ্কগুলো চলে আসবে। তার মানে আমাদের কি দাঁড়ালো? আমাদের কি বললো? 49 ইন্টু 49 যোগ কত? 1 বাই কত? 2। আমাদের ক্যালকুলেশন করলে রেজাল্ট যা হয় 49 যোগ 49 যা হবে সেটা হবে, এবং 49 সময় 1 যোগ করলে 50 হয়, নিচে কত হলো? 2, কাটলে কত হয়? 25, 25 আর 49 গুণ করলে কত হয়? 25 আর 49 গুণ করলে আমাদের কত হয়েছে? 1225। এখন আমাদের একটা কথা বলছে, এখানে কিন্তু আরেকটা কথা বলছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কোন জিনিসটা? আমাদের কিন্তু গড় বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু একটা মান, যে মানটা পেয়েছি, এই কী করলো? স্বাভাবিক সংখ্যার গড় আমাদের এখানে কত? 1225 আমরা পেলাম। এখন এখানে আমাদের কি করতে বলে? গড় বের করতে বলবে। এই যে গড়, কয়টা সংখ্যার গড় ছিল এখানে, এটা আমাদের দেখার বিষয়। সংখ্যা কিন্তু কয়টা ছিল? 49টা ছিল। কাজে আমাদের গড় কিন্তু আমাদের বের করব। এই যে দেখেন, আমরা স্বাভাবিক যে সংখ্যাগুলো কী করলাম? স্বাভাবিক সংখ্যার আমাদের যে যোগফলটা আমরা বের করে নিলাম কত? 1250, 1225। 1225 থেকে আমরা কিন্তু এখানে কি করব? এই যে সংখ্যাটা 49 দিয়ে ভাগ করব। কেন হলো? কেন ভাগ করব? আমরা জানি এটা যদি 2 একটা সংখ্যা হয়, 3 একটা সংখ্যা, একটা 5 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, এই 4টা সংখ্যার যদি গড় বের করতে হয় তাহলে এই সংখ্যাগুলো আমরা কী করব? যোগ করব। যোগ করার পরে এখানে যতটা সংখ্যা আছে তত দিয়ে আমরা কী করব? ভাগ করব। তার মানে হলো কি হলো? 1টা 2টা 3টা, 3টা হলে যে আমরা ভাগ করে দিলে কোথায়? 7, 5 এর কত? 9, নিচে হলো 3, কাটলে কত? 3 হয়। অর্থাৎ আমাদের এই যে সংখ্যাগুলো আছে তার গড় কিন্তু এটা। ঠিক অনুরূপভাবে আমার এখানে সংখ্যাগুলো কত ছিল? 49 ছিল। এই 49, 1 থেকে সংখ্যা কত? 49, এই কারণে 49 দিয়ে আমরা ভাগ দিলাম। এখানে কিন্তু একটু ভুল আছে, স্বাভাবিক সংখ্যার গড় বলা হবে না, স্বাভাবিক সংখ্যার যোগফল বলা হবে। স্বাভাবিক সংখ্যার যোগফল কিন্তু। শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো, এই টেকনিকটা আমরা মনে রাখবো। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। চলুন দেখি আমরা কী করি, পরে একটা অঙ্ক করি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কগুলো বিভিন্ন সময় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমাদের এখানে কিন্তু বলছে যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়। যেহেতু আমাদের হাতে সময় কম, সেই কারণে আমরা কী করব? শর্টকাট মেথডে অঙ্কটা করব। এখানে আমরা দেখব যে টাকায় কয়টি করে? 3টি করে, এবং পরে কয়টা করে বিক্রি করে? কারণ টাকায় 2টি করে বিক্রি করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বড় সংখ্যা এবং ছোটো সংখ্যা আমরা বের করব। বড় সংখ্যাটা হচ্ছে এখানে 3, এবং ছোটো সংখ্যাটা হচ্ছে কত? ছোটো সংখ্যা হচ্ছে আমাদের কত? 2। আমরা যেটা করব, বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব, মানে 3 বিয়োগ 2 বাই আমরা যেটা করব সেটা হলো ছোটো সংখ্যা দিয়ে ভাগ দেব। নিয়ম হলো এটা। সাথে আমাদের যেহেতু আমাদের শতকরা কত লাভ বের করতে বলছে, শতকরা লাভ সংখ্যাটা আমরা বসিয়ে দিলাম এত পার্সেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, সাথে আমরা কিন্তু পার্সেন্টেজের চিহ্নটা দিয়ে দেবো। এখন উপরে কত হলো? 1, নিচে কত? 2, তার মানে হলো 100%। তার মানে কত হলো? কাটলে কত হয়? কাটলে হয় 50। তার মানে আমাদের কী দাঁড়ালো? 50%। উত্তর কিন্তু আমাদের মিলিয়ে দেখব, উত্তরটা কিন্তু আমাদের এখানে 50%। এই অঙ্কটা এখানে বিভিন্নভাবেই করছে, আমরা ততভাবে যাব না। যেহেতু আমাদের হাতে সময় কম, এই কারণে আমরা এই শর্টকাট মেথডে ছোটো বড় বাই ছোটো ইন্টু 100% দিয়ে গুণ করে আমরা রেজাল্টটা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আমরা পরের অঙ্কটা করি। এবিসি ত্রিভুজের বিই সমান সমান ইএফ সমান সমান সিএফ, এএফসি এর ক্ষেত্রফল 48 বর্গফুট হলে ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল কত? কত বর্গফুট? এটা বের করব। 3টা মান আমাদের এখানে বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছি এবিসি ত্রিভুজের কী সমান? এবিসি ত্রিভুজের এটা সমান, তারপর এটা সমান, তারপর এটা সমান। কাজে আমরা এটা কানেক্ট করলে এটাকে কি হয়? ট্রপেজিয়াম হয়। ইএফসিবি একটা কি? ট্রপেজিয়াম। এখানে লক্ষণীয় বিষয় হলো, এখানে বলছে যার অর্ধেকটা হলো একটা কোণ বলা আছে। কি বলা আছে? ই, বি এবং সি, এই কোণের অর্ধেক। কাজেই এখন বলছে এএফসি, এএফসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এএফসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে দেখি। এই যে ইএফ ত্রিভুজ, এটা এএফসি হবে না, এটা হবে ই এফ হবে। এএফ
AEF ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গফুট। এখানেও ভুল আছে, AFE হবে এটা, কারণ হলো একটু পরেই এর প্রমাণটা আমরা পাবো। তারপর এখানে বলছে এখন AEF এর ক্ষেত্রফল কত, 48 বর্গফুট। কাজেই এইটার যে পরিমাণটা সেটা হলো টোটাল ত্রিভুজের কত, এটা 4/1 সেই কারণে কিন্তু ABC ত্রিভুজ ইকুয়াল টু 48 × 4 = 192 বর্গফুট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে ট্রপেজিয়াম EFCB, অর্থাৎ এই যে EFCB, এই যে এতটুকু ট্রপেজিয়াম, এই ট্রপেজিয়াম সমস্যা আমরা কী লিখতে পারি, এটার সমস্যা লিখতে পারি যে আমাদের এখানে টোটাল ত্রিভুজ যেটা বলা আছে, এই যে এই টোটাল ত্রিভুজটা মাইনাস হলো এখানে যে একটা ত্রিভুজ আছে AEF ত্রিভুজ। একটু আগে আমি যেটা বলছিলাম যে এখানে ভুল আছে, এই যে এখানে ভুল আছে, ভুলটা এখানে সংশোধন করে দিয়েছে। এটা AEF ত্রিভুজ হবে, নট AFC ত্রিভুজ হবে। কাজে ABC ত্রিভুজ সমস্যা আমি কত পেয়েছিলাম, 92 পেয়েছিলাম। আর AEF ত্রিভুজ সমস্যা কত বলছিল, এখানে 48 বলছিল। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এটা বিয়োগ করলে কত পাবো, 144 বর্গফুট পাবো। এখন আমাদের বলছে যে আমাদের এখানে AFCB সমস্যা আমরা কি জানি, হাফ EBC ত্রিভুজ। এই যে আমরা এখান থেকে আগে জেনেছি যে একটা আরেকটার হাফ, এই যে এখানে এই জায়গাটা থেকে আমরা জানলাম যে EFCB একটা ট্রপেজিয়াম যার অর্ধেক EBC ত্রিভুজ। এই যে অবশ্যই কত হাফ, সেই কারণে আমরা কী করলাম, 2 দিয়ে ভাগ দিলাম, 72 বর্গফুট, অর্থাৎ আনসার আমাদের কত, 72, উত্তর আমাদের ক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। 7 নম্বরে বলছে A + B = 5, A - B = 3 হলে AB এর মান কত। খুব ইজি, এটা যদি আমরা AB = এই যে ফর্মুলাটা আছে A + B/2 হোল স্কয়ার ফর্মুলা বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিলে A + B = কত, 5 বসিয়ে দিলাম, 2 3/2 বসিয়ে দিলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করার পরে আর রেজাল্টটা কিন্তু 4 চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব ইজি, কাজে এটা আমি আর করলাম না। আমরা এই যে অনুসিদ্ধান্তর, এই অনুসিদ্ধান্তর ফর্মুলাটা আমরা মাথায় রাখলে আমাদের অঙ্কটা ইজিভাবে হয়ে যাবে। অথবা আপনারা একটা থেকে আরেকটা বিয়োগ করলে কিন্তু AB এর মানগুলো পেয়ে যাবেন। চলুন দেখি আমরা পরের অঙ্কটা করি। আমাদের 8 নম্বর অঙ্কটা বলছে 60 লিটার কেরোসিন এবং পেট্রোলের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত 3:7 হবে। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় আসে। তো চলুন দেখি আমরা অঙ্কটা করব। এখানে লক্ষণীয় বিষয় হলো মিশ্রণটা কত বলা আছে, মিশ্রণটা কিন্তু বলা আছে 60 লিটার, এবং কেরোসিন আর পেট্রোল অনুপাত কত বলা আছে, 7:3। এখানে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাতটা কত হবে, 3:7। এই অঙ্কটা যখন আমরা করব তখন শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। কী লক্ষ্য করতে হবে, আমাদের এখানে কিন্তু আমরা খুব শর্টকাট মেথড অঙ্কটা করব, যাতে আমাদের হাতে সময় কম থাকে। এখানে কিন্তু দুইটা অনুপাত কিন্তু একটা আরেকটার উল্টো, অর্থাৎ 7:3 আরেকটা হলো 3:7। যখন এইরকম অঙ্ক আসবে, একটা অনুপাত আরেকটার উল্টো হবে, তখন কিন্তু আমরা যেটা করব সেটা হলো যে পরিমাণটা দেওয়া থাকবে, টোটাল পরিমাণ কত, 60, সেখান থেকে আমরা কি করব, সেটা হলো তার এখান থেকে এই দুইটা অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট যে অনুপাতটা আছে সেটা আমরা নেব। এই দুটার ভিতরে কি আছে, সবচেয়ে ছোট হলো এখানে 3, এখানে হলো 3। তার মানে এই 3 দিয়ে আমরা কি করব, সেটাকে ভাগ করব। তারপর আমরা গুণ করব, কি করব, এই যে অনুপাত দুটি আছে, এই দুইটি অনুপাতের যে কোনো এই দুইটার ভিতরে আমরা কি করব, বিয়োগ করব, অর্থাৎ দুইটা অনুপাতের পার্থক্য নেব। 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হয়। 7 থেকে 3 যদি বাদ দিয়ে চলে 4 হয়, তাহলে কাটাকাটি করলে কি হয়, এখানে কয়বার যাবে, এই জায়গায় যাবে আমাদের 2 বার, আর আমাদের কত রইল, তাহলে আমাদের উপরে কত আছে, 4, তার মানে হলো 80। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর কিন্তু আমরা মিলিয়ে দেখি, উত্তর কিন্তু আমাদের এখানে 80। তা কী করলাম, আমরা খুব ইজিভাবে করলাম। আমরা একটা টেকনিকটা ফলো করলাম, যদি অনুপাত দুইটা একটা আর একটা বিপরীত হয়, তাহলে কি করব, সবচেয়ে ছোট অনুপাত যেটা আছে সেটাকে দিয়ে যে পরিমাণটা আছে এটাকে আমরা ভাগ করব। তারপরে আমরা যেটা করব সেটা হলো এই দুটি অনুপাতের এই অনুপাত অথবা এই অনুপাত, যে কোনো একটা অনুপাতের পার্থক্যকে
যে মানটা আসবে সেটা দিয়ে আমরা কী করব, গুণ করে, যেটা আমরা এখানে করেছি। আমাদের 9 নম্বর অঙ্কটা বলছে 1 হইতে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে জানি মৌলিক সংখ্যা কী। মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যা যেটা তাকে নিচ দিয়ে ভাগ যাবে এবং 1 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা গণি, যেমন 1 থেকে 1 আছে, তারপরে আছে আমাদের কত, আমরা 1 থেকে আমরা মৌলিক সংখ্যা ধরবো না। আমরা কি আছে, এই যে এখান থেকে বলা আছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7, 11, টোটাল কয়টা হলো 10টা মৌলিক সংখ্যা। এটা আমরা নিজেরা ভাগ করে নেব। আর মৌলিক সংখ্যার ডেফিনিশনটা আমরা নিজেই জানলাম। যেমন 2কে আমরা কী করি, 2 দিয়ে ভাগ করতে পারি, আবার 2কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। যেমন 3কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3কে আমরা কী করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি। কাজে মৌলিক সংখ্যা সম্বন্ধে আমরা আগের একটা অঙ্ক করেছি এবং এই অঙ্কটা কিন্তু এখন করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, চলুন দেখে আমরা পরে আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক করি। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায়, তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে কি বলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং শর্টকাট মেথডে করব, মাত্র কয়েক সেকেন্ডে অঙ্কটা আমাদের হয়ে যাবে। আমাদের এখানে বলছে যে তেলের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 20% বৃদ্ধি, 125% বৃদ্ধি পাবে। যখন এরকম অঙ্ক আসবে যে ব্যবহার আর কত কমালে খরচ বৃদ্ধি পাবে না, এরকম শব্দ থাকবে এবং একটা বৃদ্ধি কিংবা একটা হ্রাস থাকবে, তখন এই টেকনিকের অঙ্কগুলো যখন আমরা করব, সেটা কি করব, যতটুকু আমরা লিখব যে 100 গুণ যতটুকু বৃদ্ধি পায়, কত পার্সেন্ট বৃদ্ধি পাইছিল, 25%। নিচে আমরা যেটা লিখব সেটা হলো আমাদের এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছিল, 100 যোগ কত, 25, এত, তো অত পার্সেন্ট। এখন আমরা যেটা করব, 100 গুণ কত, 25, নিচে হলো 125, কাটাকাটি করলে কয়বার যাবে, এখানে যাবে 5 বার, এখানে কয়বার যাবে, এখানে যাবে 20 বার। তার মানে আনসার কিন্তু আমাদের 20%। আমরা মিলিয়ে দেখলাম আনসার আমাদের 20%, উত্তর হলো ক। আমরা যেটা করলাম সেটা হলো জাস্ট খালি আমরা যে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে সেটা এখানে লিখলাম, তারপরে ওইটার সাথে আমরা 100 যোগ করলাম, যোগ করার পরে আমরা কাটাকাটি করার পরে আনসারটা পেয়ে গেলাম। এটি হলো আমাদের সবচেয়ে শর্ট টেকনিক। আমরা আর কোনো কিছু লেখার দরকার আমাদের এখানে নেই। অর্থাৎ আমাদের কাজ হলো রেজাল্টটা মেলানো এবং রেজাল্টটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এই টেকনিকের মাধ্যমে। বন্ধুরা, চলুন দেখি আমরা কি করি। সরল সুদের অঙ্ক করব। 11 নম্বর অঙ্কটা বলছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট আরও একটি অঙ্ক আমাদের এখানে বলছে যে কত গুণ হবে, শতকরা হার আমাদের বলছে শতকরা কত টাকা হলে সুদের হার, যে মূলধন কত, কোনো মূলধন 8 বছরে কী হবে, সুদে আসলে 3 গুণ হবে। এই অঙ্কটা যখন আমরা করব তখন আমরা কিন্তু একটা টেকনিক্যালি একটু সমাধান করে নিই কিংবা একটু ফর্মুলা আশ্রয় নিতে পারি। আমরা ওইভাবে না করে, যেহেতু আমাদের হাতে সময় কম থাকবে, আমরা আসল কত টাকায়, 100 টাকা আমরা ধরলাম। আর সুদ আসল কী বলছিল, এখানে শব্দ বলছিল সুদ আসল, 3 গুণের কথা বলছিল। তাহলে আসল যদি 100 হয়, তাহলে সুদ আসল কত হবে, 100 গুণ 3 মানে 300। এখন সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই, অর্থাৎ এই আসলটা এখান থেকে বাদ দিই, তাহলে আমরা কী পেয়ে যাবো, সুদ পেয়ে যাব। কারণ হলো সুদ আসল কত, 300, আর আসল হলো 100 সমান 200। এখন আমরা ফর্মুলা খেয়ে জানি, সুদের হার সমস্যা আমরা জানি সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু মুখস্থই করতে হবে। অর্থাৎ ফর্মুলাটা যদি মুখস্থ না করি তাহলে আমাদের অঙ্ক করতে অসুবিধে হবে। কিছু কিছু ফর্মুলা আছে আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে অঙ্কে করার সুবিধার্থে, কারণ আমরা 5 সেকেন্ডে কিংবা 10 সেকেন্ডে অঙ্কগুলো করব। আমাদের সুদ এখানে কত বলছিলাম, আমাদের সুদ কত পেয়েছি, 200 পেয়েছি, এই যে 200 বসিয়ে দিলাম, ইন্টু ফর্মুলা 100 প্লাস আসল আমরা কত পেলাম, 100 পেলাম, এই যে 100 বসিয়ে দিলাম, ইন্টু সময় কত, 8 বছর, কাটাকাটি করলে কত হয়, 25%। অর্থাৎ আমরা এই অঙ্কটাও এই ফর্মুলার মাধ্যমে করলাম, অঙ্কটা কিন্তু ফর্মুলাটা আমরা জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে চলুন দেখি আমরা 12 নম্বর অঙ্কটা করি। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল কত, 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি অঙ্ক। তো লসাগু এবং গসাগুর অঙ্ক করতে হলে আমরা কি করব, যে দুটি সংখ্যার গুণফল থাকলে আমরা কি জানি, তাহলে লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, এই ফর্মুলাটাই আমরা জানি। এই যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটি গুণফল, আমরা চটপট এই ফর্মুলাটাকে আমরা মুখস্থ করব।
কাজে অঙ্ক করতে সুবিধা হবে। যখন আমাদের যেটাই বলুক না কেন লসাগু, এখানে এই জায়গাটা বলছে লসাগুর কথা, অনেক সময় কষাগুর কথা বলবে, তাহলে লসাগু বের করতে বলবে, যে যেভাবে বলুক না কেন জাস্ট খালি আমরা কী করব, আমাদের এখানে এই লসাগুর মান বলা আছে, যে লসাগুর মান বলা আছে, গসাগু আমরা হোয়াট এটা বের করব, আর সংখ্যা দুটো গুণফল যা আছে সেটা বসাই দেব। বসাই দিলে কত হয়, 1536 করলে ভাগ করলে আমাদের 16 হয়। আনসার কিন্তু গসাগু আমাদের এটাই। অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে এর চেয়ে সহজ টেকনিক আর নেই, এর ভিতরে থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাব। 0.1 0.01 0.001 বাই 0.2 ইন্টু 0.02 পড়া 0.002 এর মান কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা আমরা টেকনিক্যালি করব। কীভাবে করব? উপরে আমাদের সংখ্যা কয়টা আছে? 1, এই যে 1, আমরা কী করব, 1 এবং 1 এগুলো গুণ করলে, 3টাকে গুণ করলে কত হয়? 1 হয়। এটা আমরা লিখলাম এখানে। তারপর আমরা চিন্তা করব এখানে কয় ঘর পরে আছে? 3 ঘর। এখানে কয় ঘর? 2 ঘর। 3 আর 2 কত? 5। এখানে কয় ঘর পরে আছে? 1 ঘর আছে। তার মানে 6 ঘর পরে দশমিক আছে। আমাদের 1 ঘরতে লিখলাম, তাহলে 1 ঘর, 2 ঘর, তারপর আমরা লিখব 3 ঘর হলো এই 4 ঘর, 5 ঘর, 6 ঘর, দশমিক 1 ঘর, 6 ঘর পরে আছে। শিক্ষার্থী বন্ধুরা ঠিক অনুরূপভাবে এখানে কয় আছে? 2 আর 2 কত? 4 2 8, 8 ঘর পরে আছে। অনুরূপভাবে এখানেও 8, আমরা 6 ঘর পরে 2 4 6 দশমিক 6। যেহেতু এখানে এনে 2টা, এনে 2টা, এনে 2টা, এখানে 2টা, এনে 2টা, এনে 2টা, আমাদের আমাদের প্রতিটা ঘরের আমাদের পয়েন্টগুলো সমান আছে। কাজে এটা যেহেতু প্রতিটা পয়েন্ট সমান, কাজে আমরা এটা এবং এটা ওমিট করতে পারি। তার মানে আমাদের কি দাঁড়ালো? 1/কত? 8 দাঁড়ালো। 0 0 বাদ হয়ে গেলো। আনসার কিন্তু আমাদের এইটা। অর্থাৎ আমরা এই টেকনিক্যাল অঙ্কগুলো করব। এখন আমরা দেখি পরে অঙ্কটা দেখি। x - 5 প্লাস a প্লাস x সমান x² মাইনাস 25 হয়, তবে এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কটা খুব ইজি অঙ্ক। আমরা যেটা করব সেটা হলো একটাকে একটা আর একটা গুণ করব। গুণ করার ফলে আমাদের x² বাড়িয়ে যাবে। যেমন আমরা কী করলাম, আমরা যদি গুণ করি অথবা গুণ না করে এই যে এটাকে a² - b² ফর্মুলা ফেলাই, এতটুকু যা আছে এটা আমরা সব লিখলাম। তারপরে x² - 25, এটাকে কী করব? a² - b² ফর্মুলা ফেললে কী হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। তার মানে 25কে লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন যেহেতু সমান আছে, তাহলে এটা এবং এটা বাদ যায়, কাটলে শুধু খালি এতটুকু থাকে। তাহলে a প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, আবার বোর্ড সাইড থেকে এক্স এক্স কাটলে কী থাকে? শুধু এ থাকে। অর্থাৎ আমরা যদি বুঝতে পারি তাহলে অঙ্কটা কিন্তু সেকেন্ডের ব্যাপার। 1 সেকেন্ডে আমরা 2 সেকেন্ডে আমরা অঙ্কটা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অঙ্কটা আমাদের প্রায় শেষ হয়ে গেল। এখন আমরা চলুন দেখি আমরা আরও ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আছে এটি করি। আর আরেকটু অনুরোধ রইল, যারা আমার পেজে আমার চ্যানেলে নতুন, চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবং আজকে আমরা দশম বিসিএস অঙ্কগুলো শেষ করব। পরের ক্লাসে আমরা 11তম বিসিএস অঙ্কগুলো করব। এখানে আমাদের বলছে যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? এই মানগুলো দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু টেকনিক্যাল একটা জিনিস, আমরা যদি ফর্মুলাগুলো আমাদের মুখস্থ থাকে কাজে আমাদের অঙ্কগুলো করা লাগে না। কেন লাগে না? আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো a প্লাস বি প্লাস সি সমান 0 বলা আছে। আমরা জানি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটা সমান সমান এর সাথে যদি আমরা টেকনিক্যালি এই ফর্মুলা জানতাম, তাহলে মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা যদি জানি তাহলে তার ফর্মুলাটা হলো, আমরা কি জানি? ফর্মুলা হলো a প্লাস বি প্লাস সি ইন্টু আমরা জানি a² প্লাস b² প্লাস c² মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, এটা জানি আমরা, এই ফর্মুলা জানি। প্লাস আমরা এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এইটার সমান 0 হয়ে গেলে এটা সম্পূর্ণ সমান 0। কিন্তু আমাদের যেহেতু এটা বলা আছে, এই এতটুকু বলা নাই, কাজে তার সাথে যেটা বলা নেই তার সাথে আমরা কী করবো? 3abc আমরা অ্যাড করে নিব। কাজে এতটুকু মিলে আমরা কি পেলাম? এতটুকু মিলে আমরা পেলাম কিন্তু যে এতটুকু পেলাম, প্লাস 3abc আমাদের এক্সট্রা রয়ে গেল। এই 3abc যা আছে এই নিয়ে সমস্যা আমরা কী জানি? এর সমান 0, তার মানে এই টোটালটা 0 হয়ে গেল। তাহলে 0 প্লাস কী হবে? 3abc সমস্যা কী হলো? 3abc।
16 নম্বর বলছে ত্রিভুজের কোনো একটি কোণ অপর দুটি কোণের 16 নম্বর অঙ্কটা বলছে ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী হবে? সমকোণী, স্থূলকোণী, সমবাহু, সূক্ষ্মকোণী। এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা আমরা জানি, যার মধ্যে একটি কোণ 90 ডিগ্রি হয়, তবে অপর কোণটিও 90 ডিগ্রি হবে। কেন নাম? আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করে একটা সরল রেখা, এটা সমান কত? 180 ডিগ্রি। এটাকে যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে 90 ডিগ্রি এবং অপর কোণটা কিন্তু 90 ডিগ্রি। এটাই হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ, এই যেখানে ওনারা এই কথাটি বলে দিচ্ছেন যে সমকোণী ত্রিভুজের একটি কোণ অপর কোণের সমান হলে সেটা 90 ডিগ্রি হয়, সেটা সমকোণ হয়।